আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাফিউর খান সিয়াম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর লেকচার 9 নিয়ে আলোচনা করব, যেখানে আমার খুব ফেভারিট একটা টপিক লিমিটিং বিক্রিয়ক, এটা নিয়ে আলোচনা করব। তো লিমিটিং বিক্রিয়ক অনেক বেশি ইজি, বুঝছো? যদি তুমি সমতাকরণ পারো, হ্যাঁ, রাসায়নিক সমীকরণ সমতাকরণ পারো, যেটা আমরা লেকচার 7-এ পড়েছিলাম, এবং তুমি যদি স্টয়কিওমেট্রি, আমরা যে লেকচার 8-এ কভার করছি, স্টয়কিওমেট্রি স্টয়কিওমেট্রি সো এই দুইটা লেকচার তুমি যদি দেখে আসো, এটা হচ্ছে লেকচার 7, এটা হচ্ছে লেকচার 8, তুমি যদি এই দুটো লেকচার দেখে আসো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি লিমিটিং বিক্রিয়ক পারবা তো পারবা, মানে তোমাকে যদি জাহান্নাম থেকে কোশ্চেন তুলে এনে দেয়, তাও তুমি 4-এ 4 মার্কস পাবা। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা মূল অনুপাত দেখব, যেটা আমরা স্টয়কিওমেট্রিতে আলোচনা করেছিলাম। তারপরও করি, কারণ অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট আছে যে কষ্ট করে স্টয়কিওমেট্রি আর দেখবে না, এখান থেকে বোঝা ট্রাই করবে, তাদের জন্য আবার বলি। তো মূল অনুপাত বুঝতে আমরা একটা হচ্ছে সিম্পল এক্সাম্পল নেই। ধরো তোমার সিয়াম ভাইয়া তোমাকে বলছে যে তার 1 গ্লাস জুস লাগবে, 1 গ্লাস জুস লাগবে। এখন তুমি বলছো যে ভাইয়া তাহলে 1 গ্লাস জুসের মধ্যে আমি কি কি দিব? সে তোমাকে বললো যে 2টা লেবু দিবা, মানে 2টা লেমন দিবা, এবং তার সাথে তুমি হচ্ছে 1 গ্লাস পানি দিবা, হ্যাঁ, 1 গ্লাস ওয়াটার দিবা। তাহলে তুমি হচ্ছে 1 গ্লাস জুস বানাইতে পারবা আমার জন্য। তো সেই দিন সে জুস খাইছে, খাওয়ার পরে খুব মজা লাগছে। নেক্সট দিন আবার আসছে, এসে বলছে তার হচ্ছে 2 গ্লাস জুস লাগবে এবার। সো 2 গ্লাস জুস লাগবে। এখন 2 গ্লাস জুস বানাইতে বলছে, বাট তোমাকে বলেনি যে এবার কয়টা লেবু আর কতটুকু পানি দেব। তো যেহেতু বলেনি, চলে গেছে, অ্যান্ড সে এসে চাবে, অ্যান্ড তোমাকে সেটা দিতে হবে, নাতে মার্ক দিবে, ঠিক আছে? সো তুমি কি করবা কি এবার? তাহলে তোমার মাথায় বুদ্ধি আসবে যে আচ্ছা, 1 গ্লাস জুস বানাইতে যেহেতু 2টা লেমন আর 1 গ্লাস ওয়াটার লাগছে, তাহলে 2 গ্লাসের মধ্যে কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তুমি কি করছো, এবার দিছো হচ্ছে 4টা লেবু দিছো, আর সাথে হচ্ছে 2 গ্লাস পানি দিয়েছো, 2 গ্লাস পানি দিয়েছো। ওকে, সেই দিনও গেল, সেই দিন খেয়েও সে খুব খুশি, 2 গ্লাস। পরের দিন সে অনেকগুলা সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছে, মানে বন্ধু বান্ধব নিয়ে আসছে, মানে 5 জন আছে, এসে বলছে এবার আমার জন্য 5 গ্লাস জুস বানাও, মানে আমাদের জন্য 5 গ্লাস জুস বানাও। তাহলে তুমি আবার জানো যে প্রথম দিন ভাইয়া বলছিল 1 গ্লাস জুসে 2টা লেমন আর 1 গ্লাস পানি দিতে। তাহলে 5 গ্লাসের জন্য কি হবে, ওইটা 5 গুণই তো, তাহলে 5 গ্লাস হবে না? মানে এটার সাথে যদি আমরা 5 গুণ করি, যে এবার 10টা লেবু নিয়ে 5 গ্লাস যদি ওয়াটার নেই, তাহলে তুমি এবার 5 গ্লাস জুস বানাও। তুমি জাস্ট কি করতেছো, 5 গুণ করে দিচ্ছ যে কয়টা চাচ্ছে। তো একদম তোমার জন্য এবার ইজি কাজ হয়ে গেছে। তো 10 লেমন প্লাস হচ্ছে 5 গ্লাস ওয়াটার। এই যে আমরা এখানে যে কাজটা করলাম, এই যে এই লাইনে আর এই লাইনে, এইটাই মূলত হচ্ছে মোল রেশিও বা মোল অনুপাত। আমরা এই দুইটা লাইন কোত্থেকে লিখছি? 1 নাম্বারটা থেকে না, মানে প্রথম আমাকে যেটা বলছিল সেটা থেকে না। তো আমরাও আমাদের যে রাসায়নিক সমীকরণ থাকে, সেইখানে স্টয়কিওমেট্রি যখন ব্যবহার করি, তখন মোল অনুপাত দিয়ে করি। তো তখন আমাদের যে মেইন বিক্রিয়া থাকে, সেইখান থেকে হচ্ছে আমরা এই যে পরবর্তীতে আমাকে একটা পরিমাণ বলে যে এই বিক্রিয়কটা এত পরিমাণ আছে, এইখান থেকে কতটুকু উৎপাদ উৎপন্ন হবে, কিংবা আমাকে বলবে যে আমার উৎপাদ লাগবে হচ্ছে 5 গ্লাস, তো তোমার বিক্রিয়ক কি কি পরিমাণে নিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের স্টয়কিওমেট্রি মেইন বেস ছিল। তো এখন আমরা এইখানে যে কাজটা করছি সেটা কি করছি, আমরা হচ্ছে অনুপাত নিয়েছি, মোল অনুপাত। মোল বলতে কিন্তু ওই যে আমরা প্রথম লেকচারে যেটা পড়েছিলাম না, মোল। সো ওইগুলা নিয়ে আমরা কাজ করবো, বাট আগে আমরা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখলাম। তো এখানে আমরা অনুপাতটা কিভাবে বের করছি সেটা আগে দেখি, যদি এখনো না বুঝে থাকো। তো আমরা অনুপাত নিয়েছি কার কার, জুসের, তারপর অনুপাত নিয়েছি লেমনের, তারপর অনুপাত নিয়েছি হচ্ছে ওয়াটারের, তাই না? অনুপাতটা এইভাবে লিখে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম না, স্থূল সংকেত। তো এখানে আমাদের অনুপাতটা কত ছিল, আমাকে যে মেইন প্রথম দিন যেটা বলছে সেটাই কিন্তু নিতে হবে। সেখানে বলছে যে 1 গ্লাস জুসের জন্য আমাদের 2টা লেমন লাগে আর হচ্ছে 1 গ্লাস ওয়াটার লাগে। এটা হচ্ছে আমার প্রথম দিনের রেশিও। অন দ্য সেকেন্ড ডে সে যখন আমাকে 2 গ্লাস জুস বানাইতে বলল, তখন আমরা কি করছি, সিম্পলি এই যে এগুলাকে দ্বিগুণ করে দিছি, তাই না? সো প্রথমটাকে যদি দ্বিগুণ করো, মানে জুস যেহেতু 2 লাগবে, তো এগুলো 2 হয়ে যাবে না? সো 2 × 2, তাই না? আবার হচ্ছে 2 × 2, মানে এখন আমরা পাইলাম যে 2 গ্লাস জুসের জন্য 4টা লেমন লাগবে, এবং হচ্ছে সরি, এটা তো 2 × 2 না, ওয়াটার তো 1 × 2 না,
এটা তো হচ্ছে 1 × 2। আচ্ছা 1 × 2, সো 4 গ্লাস, সরি 4টা লেমন লাগবে এবং হচ্ছে 2 গ্লাস পানি লাগবে। সো এইভাবে আমরা হচ্ছে কি বের করছি সেকেন্ড লাইনটা। এখন যখন আমাকে বলছে যে 5 গ্লাস শরবত লাগবে, তখন আমরা কি করছি, জুস তো আমাদের 5, তাহলে গুণ হয়েছে কতটুকু, 5 গুণ হয়েছে না? তাহলে আমরা সবার সাথে কি করি, 5 গুণ করে দিই। ওকে, আশা করি এগুলো নিয়ে তোমাদের কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। মূল রেশিও হচ্ছে এতটুকুই, মানে সবাই অনেক ভয় পায়, বাট আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এগুলো। তো এখনই বলবা যে ভাইয়া রিয়েল লাইফে এক্সাম্পল তো খুবই ইজি, যখন আমরা রসায়নের ইকুয়েশন গুলো লিখি বা বিক্রিয়া লিখি তখন তো খুবই টাফ থাকে। তো চলো এবার একটা বিক্রিয়া দিয়ে আমরা দেখি। ধরো আমাকে বলছে যে একটা রিয়াকশন, আমার কাছে এখানে কিছু রিয়াকশন লেখা আছে, সো আমি একটু দেখি কোনটা নেওয়া যায়। আহ ধরো তোমাকে বলছে যে এইটাই দেওয়া আছে যে H2 প্লাস হচ্ছে Cl2 আর এখানে হচ্ছে 2HCl। ওকে, 2HCl। তো এটা আমাকে হচ্ছে দেওয়া আছে। এখানে বিক্রিয়ক কারা, H2 C2 আর হচ্ছে 2HCl। তো বিক্রিয়ক, উৎপাদ, তারপরে বিক্রিয়া কি, রাসায়নিক সমীকরণ কি, এটা জানতে হইলে তোমাকে হচ্ছে লেকচার 6-এ যাইতে হবে। রাসায়নিক সমীকরণ ও রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, সো ওইটা তোমাকে হেল্প করতে পারবে ভালো। তো এইখানে আমরা মোল অনুপাত কত হবে দেখো, এইটা হাইড্রোজেন কত মোল আছে, 1 মোল, ক্লোরিন অণু আছে 1 মোল, আর এটা আছে কত, 2 মোল না? সো এখানে আমরা লিখি, এইভাবে আমরা লিখি যে 1 মোল, ওই যে প্রথম লেকচার থেকে আমরা যে মোল শিখছি সেই মোলটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। তো হাইড্রোজেন আছে 1 মোল, ক্লোরিন আছে 1 মোল, আর HCl আছে 2 মোল। তাহলে এদের রেশিও কত, মোল অনুপাত তাহলে কত হবে, 1:1:2। এখন আমাকে যদি বলে যে আমার হচ্ছে 4 মোল HCl লাগবে, ধরো এটা আমাকে বলছে, তাহলে তুমি কি করবা, 4 মোল বলতে কি, মানে 2 এর সাথে তুমি 2 গুণ করে দিছো না, তাহলে 4 মোল হয়েছে না? তাহলে বাকিগুলোর সাথেও কি সেই 2টা গুণ করতে হবে না? মানে কি হবে, 1 × 2 হবে, 1:2, আর এটা তোমার 4 হয়েছে। তো তাহলে কি হবে, এটা 2 মোল হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, 2 মোল। কথাটা বুঝতে পারছো? এখন তোমাকে বললো যে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন দিছে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন মানে যত মোল ক্লোরিন থাকা দরকার ততটুকু আছে। এন্ড বললো যে আমার হচ্ছে 4 মোল হাইড্রোজেন অণু থেকে কত মোল HCl পাওয়া যায়। তাহলে তখন তুমি কি করবা, যে প্রথমে যে রিয়াকশন, ওই যে বলছিলাম সিয়াম ভাইয়া প্রথম দিন যেটা বলছে সেটা থেকে আসতে হবে। তো প্রথম দিন দেখো 1 মোল হাইড্রোজেন থেকে 2 মোল HCl পাওয়া যায়, অ্যান্ড যদি হচ্ছে এনাফ ক্লোরিন থাকে। অ্যান্ড এখানে আমরা বলছি যে এনাফ ক্লোরিন আছে, সো ক্লোরিন জাহান্নামে যাক, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তাহলে প্রথম দিন যেটা পাইছি 1 মোল থেকে 2 মোল HCl পাওয়া যায়, তাহলে 4 মোল হাইড্রোজেন থেকে কত মোল পাওয়া যাবে দেখো। এখানে হচ্ছে অনুপাতটা কি, হাইড্রোজেন আর হচ্ছে HCl এর অনুপাতটা কত দেখো তো, 1:2 না? তাহলে আমাকে এটা বলছে 4 গুণ করছে, তাই না? 4 হলে এটা কত হবে, তো H2 যখন 1 তখন HCl পাওয়া যাচ্ছিল দ্বিগুণ, তাহলে যখন 4 গুণ তাহলে দ্বিগুণ কত হবে, 8 গুণ না? তাহলে 8 মোল পাওয়া যাবে না? তো এই দেখো আমরা কিন্তু খুব ইন্টারেস্টিংলি বের করে ফেললাম যে একটার পরিমাণ যদি ইনাফ দেওয়া থাকে তাহলে একটা বিক্রিয়কের কিছু পরিমাণ থেকে আরেকটা উৎপাদ কতটুকু পাওয়া যাবে। তো এটাই হচ্ছে মেইন বেসিক্স, যে হচ্ছে আমরা কিভাবে স্টয়কিওমেট্রি করি এবং স্টয়কিওমেট্রির মাধ্যমে আমরা কিভাবে লিমিটিং বিক্রিয়ক বের করি। এখন আমরা কিছু জিনিস মুছে দিই এবং আমরা আরেকটা কিছু এস্টাবলিশ করার ট্রাই করি। হ্যাঁ, মানে প্রথম দিকে বেসিক পড়া খুবই বোরিং, বাট আমার কাছে মনে হয় না যে বোরিং লাগার কথা তোমাদের কাছে, অ্যাজ আমরা অনেক ইন্টারেস্টিং ব্যাপার দেখতেছি। আর এগুলো যদি বুঝে যাও, পরবর্তী যে আমরা অনেকগুলো বোর্ডের কোশ্চেন সলভ করব, অনেকগুলো কি বলে বোর্ডেরই মনে হয় সবগুলো দেওয়া আছে আজকে, তো ওগুলো দেখবা তোমার কাছে পানি ভাত, মানে তোমার নট ইভেন থিঙ্ক করা লাগতেছে যে কিভাবে ম্যাথটা করছে। আচ্ছা, 1 মোল যখন আমরা লিখতে পারি তখন আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা গ্রামে বা কতটুকু আছে যদি গ্রামে প্রকাশ করতে চাই, তখন 1 মোল হাইড্রোজেন অণুতে কত গ্রাম থাকে, ওর আণবিক ভর সমান না? তো হাইড্রোজেনের আণবিক ভর কত, 1, আর এখানে হাইড্রোজেন অণু আছে কয়টা, 2টা না? সো 2 গুণ করে দিই, তাহলে 2 গ্রাম পাচ্ছি। সেম ভাবে ক্লোরিন 35.5 × 2, যেটা কত হচ্ছে 71 গ্রাম। আশা করি বুঝতে পারতেছো, মানে এগুলো কোনো রকেট সায়েন্স না। আর 2 মোল HCl এ কত থাকবে, সো 2 মোল 2 আগেই গুণ হবে এবং তাদের আণবিক ভর, তাই না? সো H এর কত 1, ক্লোরিন 35.5, সো 2 × 36.5 যেটা আসবে হচ্ছে 72-73 গ্রাম আসার কথা, তাই না? 73 গ্রাম। তো
তো এইটা একটা লিখতে পারতেছি, মোল দ্বারা আমরা হচ্ছে এইটা একটা লিখতে পারি, গ্রামেরটা লিখতে পারি। তারপর কি লিখতে পারি বলতো? ওই যে যদি আমাকে বলে যে এসটিপি, তাহলে আমরা এগুলোর আয়তনে লিখতে পারি না, যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। সো এটাও 22.4, এটাও 22.4। এইটা দেখো দেওয়া আছে কত মোল? 2 মোল না? সো 1 মোলে যদি 22.4 লিটার হয়, তাহলে 2 মোলের কত লিটার হবে? 2 ইন্টু 22.4 লিটার হবে না এটার আয়তন? বুঝছো? খুবই ইজি। তারপর আমরা যদি অণু বা পরমাণু বের করতে চাই, তাহলে আমরা কি জানি যে 1 মোল যে কোনো গ্যাসে কতটুকু অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, যেটা কত? 6.02 ইন্টু 10⁻23টি। সো ক্লোরিনে কত থাকবে? 6.02 ইন্টু 10⁻23টি। আর এখানে দেখো 2 মোল না, তাহলে কি হবে? 1 মোলে থাকে 6.02 ইন্টু 10⁻23টি, 2 মোলে কি দ্বিগুণ থাকবে, তাই না? এই যে পাইলাম। উপস, 10 তো হবে না, 6.02 ইন্টু 10⁻23, তাই না? 02 ইন্টু 10⁻23। এখন যদি ওই যে আমরা প্রথমে যে একটা প্রশ্ন সলভ করলাম না, যে 4 মোল হাইড্রোজেন থেকে কত মোল HCl পাওয়া যায়, তোমাকে এখন সেম কোশ্চেন গুলো করতে পারে। যে বললো যে, আচ্ছা কালার চেঞ্জ করি, বললো যে 5টা অণু, হ্যাঁ 5টা হাইড্রোজেন অণু থেকে কতটি HCl অণু পাওয়া যায়, এবং আমাকে বলে দিছে যে এইটা যতটুক থাকা দরকার ততটুকুই আছে, এটা নিয়ে তুমি চিন্তা করিও না। সো এটা জাহান্নামে যাক, এটা নিয়ে আমার মাথা ঘামানো নেই। তো আমরা মেইন ইকুয়েশন থেকে কি লিখতে পারি? যে 6.02 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেন অণু থেকে HCl পাওয়া যায়। HCl কতটুকু পাওয়া যায়? 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, এতটি অণু পাওয়া যায় না? বুঝছো তো? আশা করি বুঝছো। তাহলে আমার টার্গেট হচ্ছে 5টা থেকে, তাহলে ঐকিক নিয়ম করব। সো একটা থেকে কতগুলো পাওয়া যায়? একটা হাইড্রোজেন অণু থেকে HCl পাওয়া যায়, খুব বোরিং লেখা এগুলো। সো 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, এতগুলো, তাই না? সো নিচে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। সো এটা কাটা যায়, তাই না? কেটে দিলাম যেহেতু কাটা যাচ্ছে। তারপর আমাদের টার্গেট কি? 5টা। তো 5টার জন্য কি হবে? জাস্ট 5 গুণ করে দেব না উপরে। 5টা হাইড্রোজেন অণু থেকে পাওয়া যাবে কত? 2 ইন্টু 5, তাই না? এত টি অণু। আর 6.02 এটা তো ক্যান্সেল আউট হয়ে গেছে। সো 10টি পাওয়া যায়, 10টি পাওয়া যাবে। তার মানে 5টা হাইড্রোজেন অণু থেকে 10টা HCl অণু পাওয়া যাবে, এবং আমাদের যখন বলা থাকবে যে হ্যাঁ HCl ঠিক আছে, যতটুকু থাকা দরকার ততটুকু আছে। ওকে, এখন কথা হচ্ছে এটা কি জাস্ট অনলি ওয়ান নিয়ম? না, এটা একমাত্র নিয়ম না। তুমি চাইলে এই যে মোল থেকেও লিখতে পারতা যে 1 মোল থেকে পাওয়া যায় হচ্ছে 2 মোল, তাই না? মানে হচ্ছে এইখানে 6.02 ইন্টু 10⁻23 থেকে 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23টি পাওয়া যায়। মানে এইখানে যদি আমরা একটা পাইতাম, এখানে আমরা পাচ্ছি কয়টা? 2টা, মানে এইখানের দ্বিগুণ এখানে পাচ্ছি। তো এখানে যেহেতু 5টা পাওয়া যায়, এটা দ্বিগুণ কত? 10 না? সো এখানে 10টা অণু পাবো। তো আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি যে আসলে মোল অনুপাত কিভাবে কাজ করে। এন্ড তুমি যদি এটা বুঝো, তাহলে ভাইয়া আমি তোমাকে বেট করতেছি তুমি এখন সব বুঝবা। ওকে, এবার আসো, তোমাকে বলছে লিমিটিং বিক্রিয়ক। তো মোল অনুপাত বুঝছি, এবার লিমিটিং বিক্রিয়ক যদি আমাকে বের করতে বলে, বা কনসেপ্টটা কি, কনসেপ্টটা আগে দেখবো। যেহেতু বুঝতে পারতেছি যে 1 পিস অফ ব্রেড প্লাস 1 স্লাইস অফ চিজ ক্যান মেক 1 স্যান্ডউইচ, এটা আমাকে বলছে। এটা ধরো যে কোনো একটা ভাইয়া বলে গেছে যে আমার একটা স্যান্ডউইচ লাগবে, তো ওই স্যান্ডউইচে একটা ব্রেড আর একটা স্লাইস অফ চিজ দিলেই হবে। তো আমাকে এখন কোশ্চেন করছে, হ্যাঁ, যে যদি 8টা রুটি আর 10টা চিজ দেই তোমাকে, মানে তোমাকে আমি 8টা রুটি আর 10টা চিজ দিয়েছি, তাহলে কি 10টি স্যান্ডউইচ বানাতে পারবে তুমি? এখন দেখো এখান থেকে আমরা কি করব? মোল অনুপাতটা লিখবো। মোল অনুপাত বা হচ্ছে মোল রেশিও, তাই না? মোল রেশিওটা কি হচ্ছে দেখো তো। মোল রেশিওটা হচ্ছে, ধরো এখানে হচ্ছে প্রথমে ব্রেড লিখবো, তারপর চিজ লিখবো, তারপর হচ্ছে স্যান্ডউইচ লিখবো। তো একটা ব্রেড এবং একটা চিজ মিলে তৈরি হয়ে হচ্ছে একটা স্যান্ডউইচ। এখন আমাকে বলছে হচ্ছে 10টা স্যান্ডউইচ বানাইতে, তাই না? 10টা, তার মানে এটা কি 10 গুণ না? তাহলে আমার চিজ লাগবে কয়টা? 10টা। ব্রেডও লাগবে হচ্ছে 10টা। কিন্তু দেখো এখানে তোমাকে ব্রেড দিছে 8টা, 8টা ব্রেড দিছে, তাই না? 8টা ব্রেড, এবং তোমাকে 10টা চিজ দিছে, 10টা চিজ দিছে। তাইলে কি বাবা তুমি 10টা স্যান্ডউইচ বানাইতে পারবা? জীবনেও না। কারণ দেখো তোমার একটা ব্রেড আর একটা স্লাইস মিলে একটা স্যান্ডউইচ হয়, তার মানে কি 8টা ব্রেড
থেকে তুমি হচ্ছে 8টা স্যান্ডউইচ অ্যাড করতে পারবা, মানে 8টা ব্রেডের সাথে তুমি সর্বোচ্চ কয়টা ব্রেড অ্যাড করতে পারবা? 8টা না? এবং এই 8টা থেকে কয়টা স্যান্ডউইচ পাবা? 8টা স্যান্ডউইচই পাবা, 10টা কিন্তু পাবা না। তোমার কাছে যতই 10টা চিজ থাকুক, তোমার কাছে কি হচ্ছে ব্রেড থাকবে? আর ব্রেড কিন্তু থাকবে না। আর ব্রেড না থাকলে তুমি স্যান্ডউইচ বানাবো কিভাবে? আর এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে তোমার কাছে যদি 8টা ব্রেড থাকে, তাহলে তুমি ব্রেড করছো কত গুণ? 8 গুণ। তাহলে চিজও 8 গুণ লাগবে, আর স্যান্ডউইচও তুমি পাও কত? 8টা। সো 10টা কিন্তু কখনোই পাওয়া যাবে না। তো লিমিটিং বিক্রিয়কের ব্যাপারটাই এটা, যে তোমার কাছে যদি 2টা বিক্রিয়ক থাকে আর একটার পরিমাণ যদি কম থাকে, তো সেই কম দিয়ে, মানে যেইটা কম আছে ওইটা থেকে যতগুলো উৎপাদ সম্ভব ততগুলোই পাবা। তোমার কাছে যদি এই যে চিজ বেশি থাকুক, 10টা জায়গায় যদি 20টাও থাকে, তারপরে তুমি কয়টাই পাবা? 8টাই বানাবে। তাই 8টা স্যান্ডউইচই বানাইতে পারো, কারণ তোমার কাছে রুটি আছে 8টা। সো যতগুলো লিমিটিং বিক্রিয়ক সংখ্যক পরিমাণ থাকে, মানে লিমিটিং বিক্রিয়ক যতটুকু থাকে ততটুকুই তুমি কিন্তু উৎপাদ পাবা। এর বেশি এক সিটাও কি পাবা না? উৎপাদ পাবা না। মানে এক সিটাও মানে হচ্ছে 8টার বেশি 9টা তুমি কি বানাইতে পারবা না? স্যান্ডউইচ বানাইতে পারবা না। সো এই কথাগুলো আমরা এখন সংজ্ঞা আর হচ্ছে একটা কি নোট হিসাবে দেখব। তো লিমিটিং বিক্রিয়ক কি? রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তাই না? এই দেখো, এইখান থেকে যদি বুঝি যে 8টা রুটি 8টা চিজের সাথে তো বিক্রিয়া করছে, করে 8টা স্যান্ডউইচ বানাইছে, পরে দেখা গেছে কি রুটি শেষ হয়ে গেছে কিন্তু চিজ আছে, এই জন্য কি আমরা উৎপাদ পাচ্ছি? আর কিন্তু উৎপাদ পাচ্ছি না। সেই কথাটা এবার আমরা দেখব, যেখানে কি বলছে যে লিমিটিং বিক্রিয়ক শেষ হওয়া পর্যন্তই উৎপাদ তৈরি হবে। মানে লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ আছে ততক্ষণই আমরা উৎপাদ পাবো। এরপর যত যা কিছুই করি না কে, মানে হচ্ছে আমরা যতই চিজ অ্যাড করি না কেন, আমরা কিন্তু আর উৎপাদ পাবো না। তো আশা করি লিমিটিং বিক্রিয়ক পর্যন্ত এতক্ষণ যা পড়াইছি সব বুঝছো। যদি না বুঝো তাহলে রিওয়াইন্ড করো। তাও যদি না বুঝো তাহলে ভাববা যে তোমার স্টয়কিওমেট্রিতে ঝামেলা আছে। তাও না বুঝলে সমতাকরণে ঝামেলা আছে। তাও না বুঝলে বিক্রিয়ার সমীকরণ এগুলো ঝামেলা আছে। তা না বুঝলে মোল, হ্যাঁ মোল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওইটা না বুঝলে কিন্তু কিছুই বোঝা সম্ভব না। ওকে, নেক্সট আমরা এবার হচ্ছে দেখব প্রশ্ন সমাধান করার নিয়ম, বাট এটা আমরা একটা প্রশ্ন সমাধান করতে করতে শিখবো। তো একটা প্রশ্ন আছে, এখানে বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো। বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ কি? কখন প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না? যখন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক থাকে। আচ্ছা, আমরা প্রশ্নটা কিভাবে সলভ করবো একটু পরে আসি, আগে দেখি যে কিভাবে সলভ করতে হয়। ওকে, তো প্রথমে আমাকে হচ্ছে বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা কার কার মধ্যে হয়েছে বাবা? দেখো তো, কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করে আমরা কি পাইছি? ক্যালসিয়াম কার্বনেট। এটাই আমরা বিক্রিয়াটা লিখবো। সো কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা রিঅ্যাক্ট করে কি উৎপন্ন করছে? ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে বিক্রিয়াটা অবশ্যই সমতা করতে হবে। তো বিক্রিয়াটা এখানে সমতা আছে না? দেখো, 2টা অক্সিজেন একটা, মানে 3টা অক্সিজেন এখানে, এখানে 3টা অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানেও হচ্ছে একটা কার্বন, এখানে একটা ক্যালসিয়াম, এখানে হচ্ছে একটা ক্যালসিয়াম। তার মানে কি বিক্রিয়া পারফেক্টলি ব্যালেন্সড, এখানে আমার ব্যালেন্স আর করতে হবে না। থার্ডে ওই যে আমরা প্রথমে যে ম্যাথটা করলাম না, ওইটাই আর কি, যে প্রশ্নে যার পরিমাণ দেওয়া থাকবে এবং যার পরিমাণ নির্ণয় করতে বলবে, বিক্রিয়ার মাধ্যমে তাদের মোল সংখ্যা দ্বারা ভর অনুর সংখ্যা বা পরমাণু সংখ্যা অথবা এসটিপিতে আয়তন লিখে ফেলবো। এই যে আমরা এখানে করলাম না ভাইয়া, এই যে এখানে যে লিখলাম না, এই যে মোল সংখ্যা দিয়ে যে এত কিছু যে লিখলাম না, এইটাই করব। কিন্তু এখানে আমরা স্পেসিফিক ভাবে লিখবো যে আমার এখানে কি গ্রামে আছে না সবগুলো, সো আমরা গ্রামই বের করবো। আমরা হচ্ছে এক্সট্রা করে অণু আর এসটিপিতে আয়তন আমার লিখার দরকার নাই। আর এখানে এসটিপি বলেও নাই যে তুমি আয়তন লিখবা। তাহলে এখানে আমরা প্রথমে মোল লিখি। মোল ছাড়া কিন্তু তুমি লিখতে পারবো না যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আর কি। তো এটা কত আছে? 1 মোল। এটা কত আছে? 1 মোল। আর এখানে আছে হচ্ছে 1 মোল, তাই না? সো সবগুলো 1 মোল, খুবই ইজি ক্যালকুলেশন হবে। তো এখন আমাকে কাজ করতে হবে কাকে কাকে নিয়ে। দেখো, এখানে বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি হলো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এবং এই 10 গ্রাম প্রস্তুত করার জন্য আমি কার্বন ডাই অক্সাইড নিয়েছি হচ্ছে 4.4 গ্রাম এবং আমি ক্যালসিয়াম অক্সাইড নিয়েছি হচ্ছে 5 গ্রাম। এখন আমাকে বলছে যে বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ কি? আমাকে খুঁজতে হবে যে কি শেষ হয়ে গেছে। তো আমাদের সলভিং স্ট্র্যাটেজি হবে যে আমরা প্রথমে দেখব যে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে কি আমাদের 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আসতেছে কিনা। আবার দেখব যে 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে কিনা।
যদি পাওয়া যায় তাইলে তো ঠিক আছে পরিমাণ, আর যদি পাওয়া না যায় তখন তার মানে কি আমাদের যে কোনো একটা বিক্রিয়ক শেষ হয়ে গেছে। এখন কে শেষ হয়ে গেছে ওইটা এখন আমরা হচ্ছে ফাইন্ড আউট করবো। তাহলে কিভাবে ফাইন্ড আউট করবো? আমরা আগে চেক করব প্রথমবার আমরা চেক করব হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মানে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে কি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে ঠিক আছে, না পাওয়া গেলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম, এই কারণে আমরা প্রত্যাশিত উৎপাদ পাইনি। এবং সেকেন্ডবার আমরা দেখব যে ক্যালসিয়াম অক্সাইডের 5 গ্রাম থেকে কি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তো ঠিক আছে, যদি না পাওয়া যায় তাহলে কি হবে, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, মানে ও শেষ হয়ে গেছে, ওর জন্য পাওয়া যায়নি। এবং যতবারই আমরা ক্যালকুলেশন করবো তখন কিন্তু আমরা দুইটা নিয়ে ক্যালকুলেট করব, এবং আমরা ধরে নিব যদি ধরো কার্বন ডাই অক্সাইড নিয়ে ক্যালকুলেশন করি তাই ধরে নিব এটার পরিমাণ হচ্ছে তোমার এনাফ আছে, তো সেই হিসেবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো কোশ্চেনে যাওয়ার আগে আমাকে আগে পরিমাণটা বের করতে হবে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম। এটা কত গ্রাম? 44 গ্রাম না আণবিক ভর। এটা কত? 56 গ্রাম। আর এটা হচ্ছে 100 গ্রাম। তাহলে আমরা করি, প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি যে কার্বন ডাই অক্সাইড কি ঠিক পরিমাণে আমরা নিয়েছি কিনা। তো আমরা ওই যে মূল রিঅ্যাকশন থেকে লিখি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় 100 গ্রাম, তাই না? 100 গ্রামই তো পাওয়া যায়, এই যে প্রথম ইকুয়েশন 44 থেকে 100 পাওয়া যায়। এখন আমরা আপাতত ক্যালসিয়াম অক্সাইড নিয়ে কাজ করব না, ধরে নিলাম ও ঠিক আছে, এখানে তো ঠিকই আছে, প্রথমটা ঠিক আছে না, এবং আমরা ধরে নিব সবসময় ঠিক আছে, ও জাহান্নামে যাক, আমরা যেটা নিয়ে বের করতে চাই সেটা নিয়ে শুধু স্টিক থাকবো বা ওইটা নিয়ে কাজ করতে থাকবো, বাকিটা নিয়ে ভাববো না। ওকে, সো 1 গ্রামে কত? ঐকিক নিয়মে আবার সেম ভাবে ঐকিক নিয়ম আমরা হচ্ছে ইউজ করবো। সো 100 গ্রাম ডিভাইডেড 44, তাই না? এবার আমাদের লক্ষ্য হচ্ছে যে 4.4 গ্রাম থেকে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, তাই না? সো 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় 100 ইন্টু 4.4 ডিভাইডেড 44। তো কাটাকাটি যদি করি, এটা দিয়ে এটা কাটা যায় 10, অ্যান্ড 10 দিয়ে 100কে কাটা যায় 10, তাই না? তাহলে 10 গ্রাম আসতেছে। তার মানে কি 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমরা ঠিকই পাচ্ছি। তার মানে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তো ঠিক আছে। এবার আমরা চেক করব সেম ভাবে যে ক্যালসিয়ামের অক্সাইডের 5 গ্রাম থেকে কি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে কিনা, সেটা আমরা চেক করব। তাহলে আমরা কি করব, মূল ইকুয়েশন থেকে আবার লিখবো যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে, একটু বাংলা কথাগুলো লিখে নিও প্লিজ। ক্যালসিয়াম মানে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় কত? মূল ইকুয়েশনে কিন্তু এই যে 100 গ্রাম পাওয়া যায়। ওকে, এবার আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড নিয়ে আর চিন্তা করবো না, বারবার বলতেছি কারণ অনেকে গুলাই ফেলে যে কার্বন ডাই অক্সাইডে কি হবে। সো 1 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? 100 ডিভাইডেড 56 এত গ্রাম, এবং আমাকে দেওয়া আছে কত? 5 গ্রাম না? সো 5 গ্রাম থেকে কত পাওয়া যাবে? 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে পাওয়া যায় 100 ইন্টু 5 ডিভাইডেড হচ্ছে 56। তুমি যদি এটা করো, এটা আমি আর কাটাকাটি করতে পারবো না, এত ভালো ক্যালকুলেশন পারি না। আচ্ছা, এটা আসে হচ্ছে 8.92 গ্রাম। দেখছো 5 গ্রাম থেকে আমরা জাস্ট 8.92 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি, মানে কি আমরা 10 গ্রাম পাচ্ছি না। তার মানে আমরা ধরে নিতে পারি না, আমরা বলতেই পারি যে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কি ছিল? শর্টেজ ছিল, যার কারণে আমরা 10 গ্রাম উৎপাদ পাইনি, এবং সেই কারণে আমরা বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাইনি। এখানে আমরা জাস্ট বলে দেব যে ক্যালসিয়াম অক্সাইড এটা কি লিমিটিং বিক্রিয়ক। বুঝছি ভাইয়া, মানে আমি খুব ইফোর্ট দিয়েছি মানে বোঝানোর জন্য। যদি না বুঝো তাহলে কমেন্ট করবে, বা হচ্ছে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আই উইল সলভ, মানে যে কোনো ডাউট, বাট জাস্ট মেসেজ দিও, কল দিও না। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন করলে আমার আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে দ্রবণদ্বয়কে একত্রিত করলে কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে না। দ্রবণদ্বয় হচ্ছে HCl আর হচ্ছে NOH, এবং এদের পরিমাণ দেওয়া আছে 7.3 গ্রাম আর 8 গ্রাম। তো একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু প্রস্তুত করতে চাইছি, একটা উৎপাদ চাইছে যে এত গ্রাম। এখন আমাকে বলছে যে দুইটাই বিক্রিয়ক দেওয়া আছে এবং এটা আমরা মিশ্রিত করব, এবং আমাকে বলছে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমরা চেক করব যে 7.3 গ্রাম HCl কি 8 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করে কিনা, মানে পারফেক্টলি বিক্রিয়া করে কিনা। যদি করে তাহলে কেউ লিমিটিং বিক্রিয়ক নাই, মানে পাওয়া যাবে কিনা, মানে লিমিটিং বিক্রিয়ক আছে কিনা, এটা আমাকে চাইছে। তো
তো যদি 7.3 গ্রাম HCl NaOH 8 গ্রামের সাথে বিক্রিয়া করে তাহলে তো ওকে। আর যদি দেখি কম বেশি হয়েছে তার মানে যে কেউ একজন শেষ হয়ে গেছে, তখন আমরা হচ্ছে ওইটা পাবো। সো ওইটা আমাদের পরে, আগে আমরা দেখি যে আসলে 7.3 গ্রাম HCl 8 গ্রাম NaOH এর সাথে কমপ্লিটলি রিয়াকশন করে কিনা। তো এর জন্য আমাকে প্রথমে কি লিখতে হবে, আমাকে হচ্ছে প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়া কার মিশ্রিত করছে কাকে, HCl আর হচ্ছে NaOH, মানে হচ্ছে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করছে। তাহলে কি হবে, H আর OH হচ্ছে তোমার কি হবে, মিলিত হবে, আর NaCl মিলিত হবে, মানে হচ্ছে অ্যানায়ন ক্যাটায়নের আর কি। একটু দিয়ে মাথায় রেখো। আর অ্যাসিড ক্ষার আর লবণ যখন ওই চ্যাপ্টারটা পড়বো তখন আরো বেশি মনে পড়বে, মানে হচ্ছে ভালোভাবে বুঝবে আর কি। কিন্তু মাথায় রাখবা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় অবশ্যই লবণ আর পানি উৎপন্ন হয়। সো লবণ কি হবে, NaCl, আর পানি কি হবে, H2O। তো এতটুকু তো পেলাম, আমরা একটু মুছে দেই, না হলে আমারই কনফিউশন লাগতেছে। তো এটা মুছলাম, এটা মুছলাম, এটা মুছলাম। তো দেখো ভাইয়া, আমাকে দেওয়া আছে হচ্ছে HCl আর NaOH এর পরিমাণ। সো এই দুইটা থেকে আমরা কাজ করবো। এটা কত, 1 মোল, আর হচ্ছে এটা 1 মোল, তাই না? মোল কিভাবে বুঝি, যে সামনে যে নাম্বারটা থাকে। আর এগুলো নিয়ে কি আমাকে কিছু বলছে, সো এগুলো বাদ, এগুলো জাহান্নামে যাক, আমরা ধরে নিব এগুলো ইনাফ আছে। তো 1 মোল HCl এর, দেখো এখানে আমাকে ভর দিয়ে করছে না, সো আমাকে হচ্ছে ভরটা বের করতে হবে। HCl এর ভর কত, আণবিক ভরের সমান কত, 1 + 35.5, যেটা কত 36.5। আর NaOH কত, Na হচ্ছে 23 আর OH হচ্ছে 17 আর কি। সো 40 গ্রাম, তাই না? এটা আমরা পেয়েছি, আমাদের অর্ধেক কাজ শেষ। আচ্ছা, এখানে কিন্তু সমতা করাই ছিল, সেই জন্য কিন্তু আর সমতা করিনি। এবার আমরা চেক করবো যে 7.3 গ্রাম HCl 8 গ্রাম NaOH এর সাথে কমপ্লিটলি বিক্রিয়া করে কিনা। তুমি চাইলে রিভার্সও করতে পারো, যে 8 গ্রাম NaOH 7.3 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে কিনা, তোমার প্রেফারেন্স, একই আসবে অ্যান্সার। তো আমরা কি করব, এই যে মূল রিয়াকশন থেকে আগে হচ্ছে লিখবো যে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কার সাথে, বিক্রিয়া করে তোমার হচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কথাটা সুন্দর করে লিখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 7.3। সো তার আগে আমরা হচ্ছে 1 গ্রামেরটা বের করি, কারণ অনেকে ধরতে পারে না। আমি দেখছি যে 7.3 যদি আমরা ডিরেক্ট করতে যাই, অনেকে আসলে ক্যাচ করতে পারে না। সো এটা প্র্যাকটিসের জন্য ক্যাচ করতে পারে না, প্র্যাকটিস করলে আশা করি তুমি অনেক লাইন স্কিপ করতে পারো। সো এখানে কত লাগবে, 7.3 গ্রাম HCl বিক্রিয়া করে 40 × 7.3 ডিভাইডেড 36.5 গ্রাম NaOH এর সাথে। সো যেটা আমরা যদি ক্যালকুলেট করি, সো ক্যালকুলেশন সবসময় ভালোভাবে করবা, নাহলে কিন্তু উল্টাপাল্টা রেজাল্ট আসে, উল্টাপাল্টা মন্তব্য লিখবা। হ্যাঁ, 36.5। সো এইখানে দেখো পারফেক্টলি 8 গ্রাম আসতেছে। তার মানে কি 7.3 গ্রাম HCl 8 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করে। তো এইটা আমরা পারফেক্টলি পাচ্ছি না, যে এত গ্রামের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে এইটার অ্যান্সার কি, না, কোনো কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে না, কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে না। হয়ে গেল তোমার 4 মার্কস, ইজি। আর দেখো এটা কতগুলো বোর্ডে আসছে, 8টা বোর্ডে আসছে, এন্ড এর আগেও যে কতগুলো বোর্ডে আসছে ওগুলোর রেকর্ড তো নাই আমার কাছে। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, আমাদের এই কোশ্চেনটা দেখো কি বলছে। 30 গ্রাম KOH দ্রবণ নিয়েছে, 15 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিড দ্রবণ নিয়েছে, এবং বলছে যে 30 গ্রাম লবণ উৎপাদন করার জন্য উপরোক্ত দুইটি দ্রবণ নেওয়া হইল। মানে আমার টার্গেট হচ্ছে 30 গ্রাম লবণ আমি উৎপন্ন করব এই দুইটা দ্রবণ থেকে। তো ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে উদ্দীপকের দ্রবণদ্বয়কে মিশ্রিত করে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের কোশ্চেন যখনই দেখবা তখন ভাববা যে হচ্ছে আসলে মানে প্রয়োজনীয় উৎপাদ আমরা কখন পাবো, যখন আমাদের বিক্রিয়ক যে দুইটা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও সালফিউরিক অ্যাসিড, সো এই দুইটা বিক্রিয়ক কি ইনাফ পরিমাণে আছে কিনা, বা কারো পরিমাণ কি শেষ হয়ে গেছে কিনা। যদি কেউ শেষ হয়ে যায় তখনই তো আমরা হচ্ছে উৎপাদটা ঠিকঠাক পাবো না, তাই না? এতক্ষণ তো সেটাই বুঝলাম। তো সেটাই দেখবো যে 30 গ্রাম লবণ উৎপাদন করার জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগে, আবার হচ্ছে 30 গ্রাম লবণ উৎপন্ন করার জন্য সালফিউরিক অ্যাসিড কতটুকু লাগে।
চেক করে দেখব যে 30 গ্রাম লবণ উৎপাদনের জন্য এই 30 গ্রাম KOH যথেষ্ট কিনা, এবং 30 গ্রাম লবণ উৎপাদনের জন্য 15 গ্রাম H2SO4 যথেষ্ট কিনা, এটাই আমরা চেক করব। তো প্রথমে আগে কি করতে হবে ভাই, রিঅ্যাকশন লিখতে হবে। রিঅ্যাকশন কিভাবে লেখে, KOH প্লাস H2SO4 রিঅ্যাক্ট করে, এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড, লবণ ও পানি উৎপন্ন করবে। কি হবে, এই যে ক্যাটায়ন কে আর হচ্ছে SO4 যে আছে, এরা বিক্রিয়া করবে। সো K2SO4, কেন K2 হবে, কারণ হচ্ছে সালফেট আয়নটা যেটা ছিল SO4 2 মাইনাস, তাই না, এর যোজনী কত, 2 না, সো 2 এখানে আসছে, আর হচ্ছে যে 1 পটাশিয়ামের যোজনী, ওটা তো না লিখলেও হয়। প্লাস হচ্ছে কি হবে, পানি উৎপন্ন হবে, লবণ ও পানি। সো যদি আমরা বিক্রিয়া করি তাহলে এখানে 2 দিতে হয়। সমতাকরণ না বুঝলে আবার বলতেছি লেকচার 7টা দেখে আসবে, তা না হলে কিন্তু কোনো ম্যাথই সলভ করতে পারবে না। ওকে, তো এখন আমাকে কি করতে হবে, মোল সংখ্যাগুলো লিখতে হবে। 2 মোল, এইটা দেওয়া আছে 1 মোল, আর এটা কত মোল, 1 মোল। H2O নিয়ে আমাদের কোনো কাজ নেই, সো ও জাহান্নামে যাক। ওকে, তো এখন তারপর কি করতে হবে, দেখো সবগুলো গ্রামে না, সো আমাকে এগুলো গ্রামে কনভার্ট করতে হবে। সো 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডে কতটুকু আছে, 2 ইন্টু পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 39 প্লাস 17 মেবি, তাই না, হ্যাঁ 17, তাহলে এটা আসবে হচ্ছে 112 এত গ্রাম। আর সালফিউরিক অ্যাসিড তো 98 গ্রাম, এটা তো আমরা সবাই জানি। আর এটা হচ্ছে কত আসবে, এটা আসবে 39 ইন্টু 2 প্লাস সালফার 32 প্লাস 16 ইন্টু 4। ক্যালকুলেশন মিস্টেক হইলে কেউ বাবা আমাকে দোষারোপ করিও না, আমি ক্যালকুলেশনে ভালোই, বাট হচ্ছে মুখস্থ বিদ্যায় যে পারমাণবিক ভরগুলো মনে রাখে, এগুলো আমি খুব কাঁচা, আমি সবসময় এগুলো ভুল করি, এখনো করতে পারি, বাট আমার ভুল হইলে কোনো সমস্যা নেই, তোমাদের ভুল হইলে 4 মার্ক যাবে, তাই না। ওকে, এতটুকু পাইলাম। এবার আমরা দেখব যে 30 গ্রাম লবণ আমাদের যেটা আছে, 30 গ্রাম লবণ, লবণ কোনটা, এটা না, এটা উৎপন্ন করতে কত গ্রাম করে এই বিক্রিয়কগুলো লাগতেছে, এটা বের করব। যদি দেখি যে এই জায়গার পরিমাণগুলো ঠিকই আছে তাহলে তো ঠিক, আর যদি দেখি যে কোনোটার পরিমাণ কম আছে, ওইটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, তখন আমরা কি করব, ওইটার পরিমাণ বাড়াই দিব। তো দেখো সলভ করলেই বুঝবা। ওকে, তাহলে প্রথমে আমরা কি দেখি, আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দেখি কি হবে। দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন দেখবো তখন কিন্তু H2SO4 আর কাউন্ট করবো না, আমরা হচ্ছে এইটা নিব আর এটা নিব, তাই না, যে লবণটা যেটা আমরা চাইছিলাম আর যেটা থেকে আমরা বের করবো আর কি। তাহলে আমরা দেখবো যে এটা কতটুক লাগে, 174 গ্রাম থেকে 112 গ্রাম লাগে না, মানে হচ্ছে এইভাবে লিখবা যে 174 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে, আশা করি বুঝছো, উৎপন্ন করতে মানে আইডিয়াটা আর কি, করতে KOH প্রয়োজন। KOH প্রয়োজন হচ্ছে কতটুকু, 112 গ্রাম। সো 1 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে KOH প্রয়োজন 112 ডিভাইডেড 174 এত গ্রাম। এবং আমরা হচ্ছে 30 গ্রাম তৈরি করতে কতটুক লাগে দেখি তো, 30 গ্রাম পটাশিয়াম সালফেট উৎপন্ন করতে KOH প্রয়োজন 112 ইন্টু 30 ডিভাইডেড 174 গ্রাম, যেটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে সামথিং লাইক 112 ইন্টু 30 ডিভাইডেড 174, যেটা আসতেছে 19.31 গ্রাম। ওকে, ওকে, তাহলে আমরা পেলাম কত, 19.31 গ্রাম, তাই না। এখন দেখো আমরা হচ্ছে 30 গ্রাম যে পাওয়া দরকার ছিল, মানে 30 গ্রাম যেমন লবণ চাইছি, এটার জন্য 19 গ্রাম 19.31 গ্রাম KOH থাকলেই আমরা কি পেয়ে যেতাম, 30 গ্রাম লবণ পাইতাম। যেহেতু এখানে কি আছে, 30 গ্রাম আছে, মানে 30 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে কি ইনাফ আছে না, যথেষ্ট পরিমাণে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি না, মানে আমাদের লাগতো হচ্ছে 19 গ্রাম থাকলে আমরা 30 গ্রাম পাইতাম, বাট এখানে 30 গ্রাম আছে, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইনাফ আছে। সো এটার জন্য আমরা হচ্ছে কি লবণ ঠিকঠাকই পাবো। এবার আমরা চেক করবো যে সালফিউরিক অ্যাসিডের জন্য কি রকম পাবো। তো চলো নেক্সট পেজে যাই। তো এইখান থেকে জাস্ট মাথায় রাখো যে 174 গ্রাম পটাশিয়াম সালফেট তৈরি করতে সালফিউরিক অ্যাসিড লাগে কত, 98 গ্রাম। সো এটাই আমরা লিখবো যে 174 গ্রাম K2SO4 যেটা লবণ উৎপন্ন করতে
H2SO4 দরকার 98 গ্রাম, তাই না? তাহলে 1 গ্রাম থেকে কত পাবো? 98 ডিভাইডেড 174 গ্রাম, এবং আমাকে H2SO4 দেওয়া আছে কত? 15 গ্রাম। তো 15, সরি 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 সরি, মানে কি আমরা সবাই হচ্ছে 30 গ্রাম থেকে, তাই না? 30 গ্রাম K2SO4 থেকে K2SO4 উৎপন্ন করার জন্য H2SO4 কত দরকার আর কি, মানে কতটুকু H2SO4 দরকার ওইটাই তো আমরা বের করতেছি। সো 98 ইন্টু 30 ডিভাইডেড হচ্ছে 174 গ্রাম। সো যেটা আসবে হচ্ছে 98 ইন্টু 30 ডিভাইডেড 174, যেটা আসতেছে দেখো 16.89 গ্রাম। মানে হচ্ছে 30 গ্রাম পটাশিয়াম সালফেট লবণ পেতে আমাদের 16.89 গ্রাম সালফিউরিক অ্যাসিড দরকার। বাট এখানে আছে কত? জাস্ট 15 গ্রাম। সো আমরা 15 গ্রাম থেকে তো 30 গ্রাম পাবো না, আমাদের 30 গ্রাম পাইতে হলে 16 গ্রাম লাগবে। তার মানে H2SO4 কি? H2SO4 আমাদের হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক, এর পরিমাণ কম আছে। এর পরিমাণ কম থাকার কারণে আমরা হচ্ছে আমাদের কি পাবো না, প্রয়োজনীয় যে উৎপাদ আছে সেটা পাবো না, লিমিটিং বিক্রিয়ক। এটা লিখবা। লিখার পরে তাহলে উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা কি নিতে হবে? আমাদের হচ্ছে H2SO4 এর পরিমাণ বাড়াতে হবে। কতটুকু বাড়াতে হবে? পরিমাণ বাড়াতে হবে, বাড়াতে হবে কত? 16.89 মাইনাস 15, এত গ্রাম বাড়ালেই আমরা হচ্ছে এক্সপেক্টেড যে আমাদের উৎপাদ আছে সেটা পাবো না। সো 1.89 গ্রাম। তার মানে কি হইলো? 30 গ্রাম K2SO4 উৎপন্ন করতে আমাদের দরকার 16.89, কিন্তু আমরা নিয়েছি 15 গ্রাম। সো আমাদের শর্টেজ আছে 1.89 গ্রাম। সো এই শর্টেজটা যদি আমরা ফিল আপ করে দিতে পারি তাহলেই তো আমরা হচ্ছে আমাদের এক্সপেক্টেড বা আমাদের প্রত্যাশিত বা যে প্রয়োজনীয় উৎপাদ আছে সেটা পেতে পারি। সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি, দেখো কি বলছে। 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 4.5 গ্রাম H2O এবং 8 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হলো। বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন? এখন তো আমরা জানি লিমিটিং বিক্রিয়া আছে জন্য উৎপাদ পাওয়া যায়নি প্রত্যাশিত। তাহলে আমাদের বিক্রিয়া লিখতে হবে। কাকে কাকে মিশ্রিত করছে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে পানি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং পাইছো কারে? ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট 2, মানে হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট পেয়েছো। তো এটা যদি এখন সমতা করতে হয়, সমতা করাই আছে এটা। আচ্ছা, তাহলে আমরা কি করব? মোল লিখবো। কাদের কাদের লিখবো? দেখো ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম বাইকার্বনেট এটা তো লাগবে, মানে যেগুলো আছে সবারই পরিমাণ দেওয়া আছে অ্যাকচুয়ালি, তো সবারটাই লাগবে। সো এটাও 1 মোল, মানে সবগুলাই 1 মোল। এটাও 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল। তো এখন বলছে বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন? মানে আমরা প্রত্যাশা করতেছিলাম 40.5 গ্রাম, এটা পাওয়া যায় নাই কেন? তো এটা আমরা কি করব? ওই সেম আগের মতো, এটা যেহেতু সবাই গ্রামে গ্রামে নেই, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 40 12 42, হ্যাঁ এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে 18 গ্রাম, এটা হচ্ছে 44 গ্রাম। সো ক্যালসিয়াম বাইকার্বনেট আসবে হচ্ছে প্লাস 18 প্লাস 44, এতগুলোই আসার কথা, 162 গ্রাম। আর একটা ট্রিক শিখাই, সেটা হচ্ছে এই যে যখন সমতাকৃত ইকুয়েশন পাও না আর উৎপাদ একটাই থাকে, তার মানে কি এই তিনটা যোগ করলে যেটা হবে সেটাই পাবা না এখানে, 162 গ্রাম। সো এটা একটা ট্রিক, মাথায় রেখো। তো এখন আমরা চেক করব যে এই যে 162 গ্রাম থেকে, হ্যাঁ 162 গ্রাম উৎপাদ পেতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম। তাহলে 40.5 গ্রামের জন্য 5 গ্রাম উৎপন্ন করার জন্য ক্যালসিয়াম কার্বনেট লাগবে কত গ্রাম ওইটা দেখব। যদি দেখি যে 25 গ্রামই লাগে তাহলে ঠিক আছে, আর যদি কম লাগে মানে হচ্ছে যদি দেখি যে বেশি লাগে, মানে 25 গ্রামে যদি বেশি লাগে তাহলে কে লিমিটিং রিঅ্যাকট্যান্ট ক্যালসিয়াম কার্বনেট মানে ওর এনাফ পরিমাণে নেই, সেম 3টা স্টেপে করব। 3টা স্টেপ করলে আমাদের হচ্ছে হয়ে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। তো আমরা কি করব যে 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট পেতে ক্যালসিয়াম কার্বনেট লাগে কত? 100 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম পেতে লাগবে 100 ডিভাইডেড 162 গ্রাম, এই আগের ম্যাথটার মতোই, সেম সেম। তো এখন দেখো ক্যালসিয়াম
বাইকার্বনেট আমাদের দরকার ছিল কত, 40.5 গ্রাম, এটা আমাদের এক্সপেক্টেড। সো 40.5 গ্রাম এটা পেতে ক্যালসিয়াম কার্বনেট লাগে কত, 100 ইন্টু 40.5 ডিভাইডেড 162 এত গ্রাম। তো যেটা আসতেছে হচ্ছে আমাদের 100 ইন্টু 40.5 ডিভাইডেড 162, সো আসতেছে হচ্ছে 25 গ্রাম। দেখো, তার মানে আমাদের এক্সপেক্টেড যে উৎপাদ ছিল 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা পাওয়ার জন্য আমাদের ক্যালসিয়াম কার্বনেট অবশ্যই 25 গ্রাম থাকা দরকার ছিল, এবং এখানে 25 গ্রামই আছে। তার মানে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আমাদের কোনো প্যারা নেই। এখন দেখি বাকি দুইটার জন্য নেক্সট পেজে যাব। তো বাকি দুইটা কাকে কাকে, পানিটা দেখি যে 162 গ্রাম পেতে পানি দরকার হয় 18 গ্রাম, তাই না? সো ওইটাই লিখি। শেট, আমার তো পেজ নাই। আচ্ছা, এইখানেই আমরা করি, তাহলে একটু কষ্ট মষ্ট করে তোমরা বুঝে নাও, বোঝা যাবে কারণ সবই তোমরা এখন বুঝবা। তাহলে দেখো 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তোমার যদি পাইতে হয়, তাইলে তোমার পানি লাগে কত, 18 গ্রাম। এটা মেইন বিক্রিয়া থেকে, তাই না, H2O। তাহলে 1 গ্রাম থেকে কত, আমি শর্টকাটে লিখছি, তোমার কিন্তু বাংলা কথা লিখবা বাবা, বাংলা কথা না লিখলে কিন্তু মার্কস নাই, তাই না? 162 এত গ্রাম, ইনটুটা হুদাই দিছি না। আচ্ছা, তারপরে এখন আমরা কত দেখব, আমাদের এক্সপেক্টেড ছিল 40.5 গ্রাম। তো 40.5 গ্রাম এটা পেতে কত লাগবে, 18 ইন্টু 40.5 ডিভাইডেড 162 গ্রাম পানি দরকার হবে, তাই না, 40 গ্রাম বের করতে। সো 18 ইন্টু 40.5 ডিভাইডেড 162 হুইচ ইজ 4.5 গ্রাম। তার মানে আমাদের এক্সপেক্টেড, যেটা আমাদের প্রত্যাশিত ছিল 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট, ওটার জন্য পানি থাকতে হইতো 4.5 গ্রাম। সো এখানে 4.5 গ্রামই আছে, তার মানে পানি নিয়েও সমস্যা নেই। বোঝা যাচ্ছে সমস্যা কারে নিয়ে, কার্বন ডাইঅক্সাইড। তো ওইটা আমরা একটু প্রমাণ করি। আহ, জায়গা খুব শর্ট পড়ছে না, জায়গা শর্ট পড়লে সমস্যা নেই। দেখো এবার কার্বন ডাইঅক্সাইড কি, যে 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট এটা পেতে কার্বন ডাই অক্সাইড লাগে কত গ্রাম, 44 গ্রাম। আই হোপ শর্টকাটে লিখলে এখন বুঝবা। তো 1 গ্রামে কত লাগবে, 44 ডিভাইডেড 162 এত গ্রাম। তাহলে আমরা কততে নিব, আর আমাদের চাইছে কত, 40 গ্রাম আমাদের প্রত্যাশিত না, মানে সেম জিনিসই, গুলাই ফেলো না, সেম জিনিসই আমরা করতেছি, 40.5 গ্রাম, তাই না? এত পাইতে তাহলে কত লাগবে, 44 ইন্টু 40.5 ডিভাইডেড 162 এত গ্রাম। তাহলে ক্যালকুলেট করলে 5 ডিভাইডেড হচ্ছে 162, তাহলে আসতেছে 11 গ্রাম। মানে আমাদের যে প্রত্যাশিত উৎপাদ 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা উৎপন্ন করতে আমাদের 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড দরকার ছিল, বাট আমরা নিয়েছি হচ্ছে 8 গ্রাম, যে কারণে আমরা এক্সপেক্টেড উৎপাদ পাই নাই। তো আমরা এক্সপেক্টেড উৎপাদ কেন পাই নাই, কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম, যেটা হচ্ছে আমাদের কি, লিমিটিং বিক্রিয়ক, তাই না, লিমিটিং বিক্রিয়ক। এবং আমরা কখন পেতাম, যদি বলতো যে কি ব্যবস্থা নিলে, তাহলে আমরা কি করতাম, যে আমরা 11-8 এত গ্রাম কার্বন ডাই অক্সাইড যদি আমরা যোগ করি, হ্যাঁ, তাহলেই তো আমরা পেয়ে যেতাম। এখানে 11 গ্রাম লাগে, সো 8 গ্রাম নিয়েছি, তো আরো 3 গ্রাম যদি আমরা নিতাম, তাহলে কি আমরা এক্সপেক্টেড পরিমাণটা পেতাম। তো আশা করি বুঝতে পারছো, মানে এখন আর কোনো কনফিউশন থাকার কোনো রিজনই নেই। সো নেক্সট ম্যাথ, যে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড নেওয়া হলো, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। সেম কোশ্চেন, সেম টাইপ, সেম ওয়েতে আমরা করতে পারি। প্রথমে আমাকে কি করতে হবে, বিক্রিয়াটা লিখতে হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, তাহলে আমরা পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, সমতা করাই আছে। এটা কত গ্রাম, এটা হচ্ছে 40 গ্রাম, এটা হচ্ছে 44 গ্রাম, আর এটা হচ্ছে 84 গ্রাম, তাই না? যেহেতু সবগুলো গ্রামে কনভার্ট করতে বলছে, গ্রামই নিলাম। আর যদি মোল লিখতে হয় তাহলে কত, এটা 1 মোল, এটাও 1 মোল, এটা হচ্ছে 1 মোল। ওকে, তাহলে এখন আমরা দেখবো যে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কতটুক ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে। যদি দেখি যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড হইলেই হচ্ছে, তাহলে তো ঠিকই আছে পরিমাণ। আর যদি দেখি বেশি লাগতেছে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ কম আছে। আবার সেম জিনিসটা করব কার্বন ডাই অক্সাইডের সাথে, যে কতটুকু কার্বন ডাই অক্সাইড লাগে। সো আগের ম্যাথ যেভাবে করছি সেভাবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, 84 গ্রাম
ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে হচ্ছে 40 গ্রাম লাগে, তাই না? বাংলা কথাটা নিজে লিখিও। সো 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট পেতে লাগে 40 ডিভাইডেড 84 গ্রাম, আর হচ্ছে আমরা চাইছি হচ্ছে 21 গ্রাম, তাই না? সো 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে হচ্ছে 40 ইন্টু 21 ডিভাইডেড 84 এত গ্রাম। তাহলে কি হবে? 40 ইন্টু 21 ডিভাইডেড 84 হুইচ ইজ 10 গ্রাম। দেখো আমাদের 10 গ্রাম লাগতো, বাট আমরা নিছি কত গ্রাম? 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড নিছি। এই কারণেই কি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা পাওয়া যায়নি, কারণ হচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্টকে ম্যাগনেসিয়াম অক্সাইড। সো এখানে সুন্দর করে লিখে দেবো যে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কারণ কি? কারণ হচ্ছে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যায়। আরো দরকার ছিল কত? আরো প্রয়োজন ছিল, আরো প্রয়োজন হচ্ছে কত? মানে 10 মাইনাস 8 এত গ্রাম হইলেই হইতো না? মানে আরো যদি আমরা 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড নিতাম, মানে এটা যদি আমরা 10 গ্রাম হইতো তাইলেই তো হচ্ছে আমরা এক্সপেক্টেড 21 গ্রামটা পাইতাম। এখন কার্বন ডাই অক্সাইড তুমি চাইলে নির্ণয় করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। 4 মার্কস তোমাকে দেওয়ার কথা। ওকে, সো খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা, আমাদের লাস্ট একটা ম্যাথ, সেটা দেখো, দুইটা বিক্রিয়া দেওয়া আছে এবং বলছে যে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন বিক্রিয়ায় 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। ঘতে বলছে যে 2 নং উদ্দীপক থেকে 100% উৎপাদ পাওয়া যাবে কিনা, মানে উৎপাদের শতকরা পরিমাণ চাইছে। এটা একটা আলাদা টপিক, বাট আমরা এখানে একটা হচ্ছে সূত্র পড়বো, যে এই সূত্রটা দিয়ে আসলে হয়ে যায়। মানে তুমি যদি উৎপাদের শতকরা পরিমাণ এক্সট্রা কোনো ভিডিও না দেখো, যাচ্ছে যদি মানে কি বলে, এই ফর্মুলাটা যদি জানো আর এই যে ম্যাথটা আমরা বুঝবো, এটা যদি বুঝো তাইলেই হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ সূত্র হচ্ছে বিক্রিয়া হতে প্রাপ্ত উৎপাদের পরিমাণ, মানে কত দেওয়া আছে? 6.2। এখন আমরা হিসাব করব, মানে আমরা হিসাবকৃত আর কি, এটা তো বিক্রিয়া থেকে পাইছি, এবার হিসাব করে দেখব যে 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। এটা আমরা হিসাব করে দেখব যে 4 গ্রাম থেকে কতটুকু উৎপাদ পাওয়া যায়, সেইটা এখানে বসাবো, ইনটু হচ্ছে 100 করব, যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের শতকরা পরিমাণ। ওকে, বুঝছি? চলো শুরু করি। তাহলে এখানে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, তো 4 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো উপরে শতকরা মানে সমতাকরণ করা ছিলই, আমরা হুদাই করছি। আচ্ছা, এখন দেখো সবগুলো গ্রামে না, তো আমরা গ্রামেই নিই। ধরো হচ্ছে এটা তাহলে কত? 2 ইন্টু 24, তার মানে কি 48 গ্রাম। আর এটা কত? 24 প্লাস 16 বা হচ্ছে 40 গ্রাম। আচ্ছা, এখানে 2 ছিল, তাই তো বলি। সো 2, সো হচ্ছে 80 গ্রাম, তাই না? আচ্ছা, এবার আমরা দেখবো যে 4 গ্রাম থেকে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইডের উৎপাদ পাওয়া যায়, উৎপাদের পরিমাণ বের করতে চাচ্ছি না। তো শুরুতে তো এটা দিয়ে লিখতে হবে যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় হচ্ছে 80 গ্রাম, তাই না? তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80 ডিভাইডেড 48 গ্রাম। আর হচ্ছে 4 গ্রাম থেকে তাহলে কত পাওয়া যায়? 4 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80 ইন্টু 4 ডিভাইডেড 48, তাই না? এত গ্রাম, যেটা আসবে হচ্ছে 80 ইন্টু 4 ডিভাইডেড 48, সো হুইচ ইজ 6.67 গ্রাম। 6.67 গ্রাম। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখন এই ভ্যালুটা ওই যে সূত্রে বসাইতে হবে, যে হিসাবকৃত উৎপাদের পরিমাণ 6.67 গ্রাম। তাহলে আমরা কি পাবো? উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে বলতে পারো যে ভাই আপনি এটা এখানে অ্যাড করছেন কেন? অ্যাড করছি কারণ এটা হচ্ছে ওই যে আমাদের স্টয়কিওমেট্রি দিয়ে করতে হয়, বা এতক্ষণ যে কনসেপ্ট পড়ছে ওইটা দিয়ে করতে হয়। সো আশা করি পারবা। সো 6.2 ইন্টু 100 ডিভাইডেড 6.7 হুইচ ইজ 92.53 এত পার্সেন্ট পাওয়া যায়। তো অবশ্যই 100% উৎপাদ পাওয়া সম্ভব না, তো লিখে দিবা যে না, 100% উৎপাদ পাওয়া সম্ভব নয়, শুধুমাত্র
শুধুমাত্র 92.53% পাওয়া যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা যদি উৎপাদক শতকরা পরিমাণ না চেয়ে যদি বলতো আম, কোনোটা কি লিমিটিং বিক্রিয়ক কিনা, লিমিটিং বিক্রিয়ক কি কেউ হইতো? লিমিটিং বিক্রিয়ক কিন্তু হইতো না। দেখো 4 গ্রাম থেকে, এই যে 4 গ্রাম থেকে কিন্তু আমরা হচ্ছে এক্সপেকটেশনে বেশি উৎপাদ পাইছি, তার মানে অবভিয়াসলি আমাদের এক্সপেকটেশন ফিল আপ হয়েছে। সো এখানে কিন্তু কোনো লিমিটিং বিক্রিয়ক নেই। লিমিটিং বিক্রিয়ক মানে যে শেষ হয়ে যায় বা যার কারণে আমাদের এক্সপেক্টেড উৎপাদের থেকে কম উৎপাদ উৎপন্ন হয়, সো এখানে কোনো লিমিটিং বিক্রিয়ক নেই। তো এই ছিল আমাদের আজকের পড়াশোনা। তো আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করেছি, মোটামুটি 1 2 3 4 5 6 6টা প্রশ্ন সলভ করেছি এবং 6টারই মোটামুটি মানে লিমিটিং বিক্রিয়ক একই টাইপের, বাট যত ধরনের প্রশ্ন হইতে পারে আমরা সলভ করার ট্রাই করছি। তো এইটা পড়ার জন্য আমি প্রথমে যেটা বলছিলাম, তোমাদেরকে সমতাকরণ জানতে হবে, তোমাদেরকে স্টয়কিওমেট্রি জানতে হবে, তোমরা একটু মোল সম্বন্ধে যদি ভালো ধারণা রাখো ওইটাও তোমাদের জন্য বেটার। সো আশা করি ওই 3টা লেকচার করে তোমরা যদি লিমিটিং বিক্রিয়ক করতে বা যদি করে থাকো, তাহলে করে থাকলে তো বুঝছোই যে আসলে কত ইজি। আর যদি না করে যদি এতটুকু করো আর যদি কনফিউশন থাকে, তাহলে হ্যাঁ, যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আর যদি ওই ভিডিওগুলো না দেখো, ওই ভিডিওগুলো দেখিও। অ্যান্ড ভিডিওটা লাইক মানে পছন্দ হলে লাইক দিও। এটা আসলে ইন্সপায়ার করে, কমেন্ট করিও, এটাও অনেক ভালো ইন্সপায়ার করে যেন আরও টপিক কভার করতে পারি। এই চ্যাপ্টার হয়তো আর একটা লেকচার এবং কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, মানে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করব আর কি। সিরিজ আসবে একটা যে অল বোর্ড 2025, মানে 2025 সালে সকল বোর্ড আমরা সলভ করব, 24 সালে সকল বোর্ডে চ্যাপ্টার 6 থেকে যেগুলো আসছে আর কি, 23 22 21 20 সবগুলো আমরা সলভ করব। তো তোমরা সাপোর্ট করবে, অ্যান্ড সাপোর্ট করার জন্য দুইটা ওয়ে আছে, শেয়ার করতে পারো, লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো যদি তোমার এসএসসি লাইফটা আমার সাথে এনজয় করতে চাও। তো এতটুকুই তোমাদের কাছে চাওয়া পাওয়া। অ্যান্ড তোমরা আমার কাছে যে কিছু চাও আমি সেটা ডেলিভার করেছি। সো এতটুকুই। সো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।